রাত ৯টা বাজে। আমি রাজ নির্জন শহরের গলি দিয়ে একাই হেঁটে চলছি, আর সামনে পা বাড়াতেও খুব ভয় হচ্ছে। ৬ মাস পর আজ জেল থেকে ছাড়া পেলাম আমি। বাসায় যাচ্ছি। জানি না আমার আপন মানুষগুলো আমার সাথে কেমন ব্যবহার করবে, তবে এইটুকুনি জানি অনেক খারাপ ব্যবহারই করবে। ৬ মাস জেলে থাকলাম, কেউ খোঁজ নেয়নি আমার, শুধু চাচা ছাড়া। আর কেই বা নিবার আছে? নিজের বউ তিশা ছাড়া। তিশা আমাকে ভুল বুঝেছে, সেটা আমি জানি, তবে এই ভুল হয়তো কোনো দিন আর ভাঙবেও না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। জেলে থেকে শুনেছি আমি বাবা হতে চলছি, তিশার গর্ভে আমার সন্তান। আর ভেবেছি তিশার আগের মাথায় আমার সন্তানের কোনো ক্ষতি করে বসবে না তো। হয়তো তিশা ওর সন্তানকে আমার সন্তান হিসেবে পরিচয় দিতে দিবে না। কথাগুলো ভাবতে ভাবতে বাসায় এসে গেলাম। দরজার সামনে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কলিং বেল বাজানোর সাহস হচ্ছে না। ৭-৫ না ভেবে অবশেষে কলিং বেলটা বাজালাম। চাচিমা, মানে আমার শাশুড়ি মা, দরজা খুলে দিলেন। আমাকে দেখে মুখটা কালো করে চলে গেল। আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারছি না। চোখ দিয়ে পানি পড়ছে, খুব বলতে ইচ্ছে করছে। মা, আমি সেদিন কিছুই করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছিল, আর আমাকে আবিরই ফাঁসিয়েছিল মা, কিন্তু বলতে পারছি না। একটা অজানা বাধা আমাকে আটকাচ্ছে। আরে রাজ, তুই কখন ছাড়া পেলে? উপরে তাকিয়ে দেখলাম চাচা। চাচা আমাকে জড়িয়ে ধরলেন। ভালো হয়েছে তুই এসেছিস, যা ঘরে যা, তারপর ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো কেমন? হুম। আমি অনেকটা ভয় নিয়ে রুমে গেলাম, জানি না তিশা আমার সাথে কেমন করবে। আমি রুমে গিয়ে দেখি তিশা খাটের উপর বসে আনমনে কি যেন ভাবছে। কেমন আছো তিশা? তিশা আমার দিকে তাকিয়ে এতগুলা বকা দিল। তুই আমার রুমে আসছিস কেন? ওই ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না জেল থেকে এসে আমাকে তোর ওই মুখ আমাকে দেখাতে? তিশা, আমাকে তুমিও ভুল বুঝতেছো, ওই দিন আমি কিছুই করিনি। তুই একটা লুচ্চা ছেলে, তোকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছিলাম, আর এখন তার মাসুল দিচ্ছি। তুই আমার চোখের সামনে থেকে দূর হ, তোকে আমি আর বিশ্বাস করতে চাই না। তিশা, আমাদের সন্তানের কথাটা একবার ভাবো তুমি। ওই, একদম আমাদের সন্তানের কথাটা একবারও বলবি না। ও শুধু তোর সন্তান, আমার না। পাপ হবে বলে ওকে আজও বাঁচিয়ে রেখেছি। যেদিন ও পৃথিবীতে আসবে তুই তোর সন্তানকে নিয়ে চলে যাবি। আমি তিশার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম, আর চাচিমা এসে যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজ, তুই তুই আমার বাসায় এসেছিস কেন? তোর মুখটাও আমরা দেখতে চাই না। তুই আমাদের কাছে মারা গেছিস, আমার মেয়ে বিধবা হয়ে গেছে। তুই বের হ আমার বাসা থেকে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি সেদিন কোনো অন্যায় না করলেও সাজানো নাটকের একটা নায়ক হয়েছিলাম, তাই চুপ করে রইলাম। কিন্তু ওই কথাটা শুনতে খুব কষ্ট হলো। আমার মেয়ে বিধবা হয়ে গেছে। আসলেই আমি তিশাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি সোফায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চাচিমা ডেকে তুললেন, বললেন খেতে আয়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ইনি কি রাতে আমাকে বকা দিয়েছিলেন? ফ্রেশ হয়ে নাস্তা করেছিলাম। আমার কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে আছি। তিশা আমাকে দেখলেই বকা দেয়, তাই তিশার সামনে যাচ্ছি না, ছাদে বসে আছি। ভাইয়া, আমাকে কয়টা অঙ্ক করে দিবে? কথাটা শুনে চমকে গেলাম। পিছন ফিরে দেখি তামিম। যা আসতেছি। তামিমকে অঙ্ক করাচ্ছিলাম, কিন্তু অঙ্ক আর মিলাতে পারছি না। তারপরে উঠে আসলাম, একটু রুমে গেলাম, দেখলাম তিশা কিছু একটা খুঁজছে। কি খুঁজছো তিশা? আমাকে বলো, আমি খুঁজে দেই। ওই ছোট লোকের বাচ্চা, লুচ্চা, তুই আমার সাথে গা ঘেঁষে কথা বলতে আসবি না, তাহলে তোর খবর আছে। তোমার এইভাবে খুঁজতে কষ্ট হবে, তাই বলছি। এমন করে বকা দাও কেন? আমার কষ্ট হলে তোর কি? হাইসে দরদ দেখাতে। এবার আমার খুব রাগ হলো, তাই বললাম, আমি তোমার কথা ভেবে আসিনি, আমি আমার সন্তানের কথা ভেবেই আসছি। কি? তোর সন্তান মানে? ও শুধু আমার সন্তান। আমার সন্তানের দিকে হাত বাড়ালে তোর হাত আমি কেটে দিব। এবার আমি খুব অবাক হলাম। কি মেরে বাবা! তিশা, তুমি তো কালকে বললে আমার সন্তান আমার মতো খারাপ হবে, ওকে আমাকে দিয়ে দিবে। বের হ আমার রুম থেকে। আমিও বাড়াবাড়ি না করে বের হয়ে আসলাম, আর একটু মুচকি হেসে দিলাম। এভাবে তিশার বকা শুনে শুনে
আমার 7 দিন কেটে গেল। ভাবলাম কিছু একটা করতে হবে, তাই একটা বন্ধুর কাছে গেলাম। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে বলল, সব পেপারস নিয়ে যেতে বলল। পরের দিন ওর কথা মতো গেলাম, আর কাস্টমার সার্ভিসে একটা চাকরিও হলো। চাচা আমার চাকরির কথাটা শুনে অনেক খুশি হলেন। চাচিমা বললেন, তুই যদি কোনো দিনও চাকরি না পাইতিস তবুও আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছিস। চাচা তিশাকে আমার চাকরির কথাটা বলল, ও কিছুই বলল না, চুপ করে চলে গেল। চাচিমার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এভাবেই চলে গেল 1 মাস। আজকে বেতন হলো, আমার হাতে টাকা, অনেক খুশি আমি। তখনই পুরনো কথা মনে পড়ল। রাজ, সামনের মাসে টিউশনির টাকাটা দিয়ে আমাকে একটা শাড়ি কিনে দিবা? তাই দৌড়ে মার্কেটে গিয়ে একটা নীল শাড়ি কিনলাম তিশার জন্য। তারপর বাসায় আসলাম। তিশা জানালার কাছে বসে আছে। আমি শাড়িটা এগিয়ে দিয়ে তিশাকে বললাম, তিশা, এই নাও তোমার শাড়ি। তিশা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে শাড়িটা নিল। আমি অনেক খুশি হলাম। ভাবছিলাম, কিন্তু আমার এ হাসি বেশি সময় রইল না। তারপর শাড়িটা আমার মুখের উপর ছুঁড়ে মারল। তিশা, এটা কি করলে তুমি? তুই ভাবলি কি করে ফকিরের বাচ্চা, তোর শাড়ি আমি পরবো? আমি শাড়িটা হাতে নিয়ে রেখে দিলাম। ইচ্ছে করছিল কষে একটা মাইট দেই, কিন্তু চাচা নিষেধ করছে। আমি যেন তিশাকে কিছু না বলি, তাই কিছু বললাম না। সন্ধ্যার সময় চাচা আসলেন। চাচাকে বাকি টাকাগুলো বুঝিয়ে দিলাম, এসে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সজাগ হয়ে কারো ঘুমড়ানোর আওয়াজ শুনলাম। লাইটটা অন করে দেখি তিশার বেড থেকে আওয়াজটা আসতেছে। আমি তিশাকে ডাক দিলাম, কোনো সাড়া নেই। আমি তিশার কাঁধে ঝাঁকি দিতেই তিশা আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। ওই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? তিশা, তুমি কান্না করছিলে তাই আমি আর কিছু বললাম না। হয়েছে, যা এবার। আমি এসে সোফায় শুয়ে শুয়ে পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। তিশা আমাকে কতটা বিশ্বাস করত, আমি সব নষ্ট করে দিয়েছি। সবাই নিশ্চয়ই ভাবছেন কি এমন খারাপ কাজ করছি, তাই না? তাহলে আসুন ঘুরে আসি পুরনো দিনগুলোতে কি হয়েছিল। বিয়ের পরেও আমি টিউশনি করাতাম। তিশার বেশি চাওয়া ছিল না, শুধু বলতো পেমেন্ট পেলে তিশাকে একটা শাড়ি কিনে দেই, আর একদিন যেন ফুচকা কিনে খাওয়াই। বিয়ে করার আগে দেখতাম তিশা রিক্সা করে কলেজ যেত, কিন্তু বিয়ের পর আমার কাছে টাকা থাকতো না বলে দুজনেই হেঁটেই কলেজ যেতাম। চাচা টাকা দিলেও তিশা দিত না। আমি তিশার এমন বিহেভ দেখে অবাক হতাম, কেননা তিশা বিয়ের আগে মাসে চাচার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত। সে আজ এত পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে চাইতাম কোনো কোম্পানিতে জব নিব, কিন্তু তিশা চাইতো আগে স্টাডিটা শেষ করি। ওর নাকি কোনো কষ্ট হয় না, তাই পড়াশোনায় করতাম বেশি। আমি সবাইকে নিয়ে খুব সুখেই ছিলাম, কিন্তু এ সুখ আমার বেশি দিন রইল না। একদিন টিউশনি থেকে বাসায় ফিরে দেখি তিশার কাজিন আবির আসছে। আমি ভিতরে ঢুকতে তিশা বলে উঠল, কি এত লেট করলে কেন? পড়াতে পড়াতে লেট হয়ে গেছে। তারপর তিশা সোফায় বসে থাকা ছেলেটার দিকে ইশারা করে বলল, ও আমার খালাতো ভাই আবির। আর আবিরকে বলল, এ আমার বর রাজ। তিশা আমার একটা হাত ধরে হেসে হেসে বলছিল। আমি আবিরের সাথে অনেক কথাই বললাম। রাতে আবির চলে গেল। পরের দিন তিশা বলল, আমি আজ কলেজে যাব না রাজ, তুমি যাও। কেন, তোমার শরীর খারাপ? আমি তিশার কপালে হাত দিয়ে বললাম। তিশা হেসে দিয়ে বলল, নো মিস্টার রাজ, আমি একদম ঠিক আছি। তাহলে কলেজে যাবে না কেন? আম্মু আব্বু খালামণিদের বাসায় যাবে, আমিও যাব। তিশার কথা শুনে আমি তাকিয়ে রইলাম। তিশা আবারও বলে উঠল, আরে আবিরদের বাসায়। আমি আর কিছু না বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার পর মনে হলো কেউ আমাকে ডাকছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আবির দাঁড়িয়ে আছে। প্রথমত, আবির এখানে কেন? আমি যাব না বলে কি নিতে আসছে, নাকি তিশার সাথে দেখা করতে আসছে? প্রশ্নগুলো আমি মনে মনে বললাম। তারপর আবিরের সামনে গেলাম। আপনি এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম রাজ। আমার সাথে দেখা করতে? কিন্তু কেন? আসো আমার সাথে, কিছু জরুরি কাজ আছে। বলে আবির আমাকে ওর গাড়িতে গিয়ে বসতে বলল। না ভাইয়া, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, অন্যদিন যাব আপনার বাসায়। তাছাড়া তিশা তো যাচ্ছেই। হা হা। আবির আমার কথাগুলো শুনে অট্ট হাসিতে ভেঙে পড়ল। আমি তার হাসির কারণটা ঠিক বুঝতে পারছি না। এমন করে হাসছেন কেন?
আর তোর কথা শুনে তুই ভাবলি কি করে তোকে আমার বাসায় নিয়ে যাব? আমার বাসায় একটা সোফায় বসার যোগ্যতা তো তোর নেই। তিশা যে তোকে কেন বিয়ে করলো সেটাই বুঝতে পারছে না। আমিও মুচকি হেসে বললাম, আপনি বুঝবেনও না কেন করেছে। তো আপনার কথা বলা শেষ হলে আমি এখন যাই। আবির আবারও বলে উঠল, তুই তিশার জীবন থেকে সরে দাঁড়া। আমি তিশাকে ভালোবাসি। আবিরের কথাটা শুনে আমি জোরে হেসে দিলাম। কি ভাই, আমি বউকে ছেড়ে দিব? আপনাকে ডক্টর দেখানো দরকার, আমি যাই। আমি সামনের দিকেই পা বাড়াতেই আবির বলে উঠল, রাজ, তিশা শুধু আমার, তোকে আমি ঠিক সরিয়ে নিব। আমি আবারও হাসি দিয়ে চলে আসলাম। আবিরের কথাটা সেদিন পাত্তা দিলাম না। তিশাকে বলেছিলাম আবিরের সাথে কথা না বলতে। মেয়েটা অনায়াসে বলে দিল, ঠিক আছে আর বলবো না। তার 1 মাস পর আমি কলেজে গাছের নিচে বসে বই পড়ছি। তিশা মাঠে বাকি বন্ধুদের সাথে গল্প করছে। আমি পুরোপুরি পড়ায় মগ্ন। এমন সময় কারো কথায় উপরে তাকালাম, দেখলাম সাদিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বললে আমাকে সাদিয়া? আমাকে একটু হেল্প করবে রাজ? কি হেল্প বলো? কোনো নোটস লাগবে? আরে না, নোটস না, অন্যরকম হেল্প। আসলে তুমি তো জানো আমি সোহানকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে পাত্তাও দেয় না। প্লিজ রাজ, সোহানকে বুঝিয়ে বলো। তুমি বললেও ঠিকই শুনবে। দেখো সাদিয়া, এটা সোহানের পার্সোনাল ম্যাটার। আমি কি করব? প্লিজ রাজ, এমন করে বলো না, একটু দেখো। আরে কান্না করছো কেন? সত্যি বলছি, সোহান আমার ভালোবাসা মেনে না নিলে মরে যাব। সত্যি বলছি, আমি কিছু একটা করে ফেলবো। আচ্ছা, আমি সোহানকে বলবো। তাহলে এখনই চলো রাজ। সোহান কোথায় আছে আমি জানি, আর ও এখন একা আছে। প্লিজ রাজ, এইটুকুনি হেল্প করো। কি করব আমি বুঝতে পারছিলাম না। মেয়েটা কান্না করছে তাই যেতে রাজি হলাম, কিন্তু রাজি হওয়াটা আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। চলো তাহলে সাদিয়া। আমি বইটা ব্যাগে রেখে সাদিয়ার পিছু চললাম। আর যাওয়ার আগে তিশাকে ইশারা দিলাম, আমার একটু কাজ আছে। সাদিয়া যাচ্ছে, আমি তার পিছু পিছু যাচ্ছি। কলেজের ক্লাস হওয়া সবগুলো রুমই অতিক্রম করে ফেলছি। পুরনো বিল্ডিংটার কাছাকাছি এসে গেছি। আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো। আমি সাদিয়াকে বললাম, আর কত যাবে? আর সোহান কোথায়? এই তো আর একটু। আমি আবারও চললাম সাদিয়ার পিছু। একটু গিয়ে সাদিয়া একটা রুমের দিকে ইশারা করে বলল, এই রুমে সোহান বসে আছে। আমার কেমন জানি লাগছিল। সোহান এখানে কি করছে? আমি কি ভিতরে যাব? জায়গাটা নির্জন, কি করি এখন? কিন্তু সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে পানি টলমল করছে, খুব মায়া হচ্ছিল। আমি ভাবলাম না, রুমে ঢুকলাম, কিন্তু রুমটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটু সামনে এগিয়ে গেলাম আর সোহানকে ডাকতে লাগলাম, সোহান, সোহান, এই সোহান, তুই কোথায় রে? এই অন্ধকার রুমে কি করিস? বেরিয়ে আয় বলছি সোহান। কোনো আওয়াজ না পেয়ে আমি দরজার দিকে তাকালাম। অদ্ভুত, দরজা বন্ধ হলো কেমন করে বুঝতেছি না তো। আমি সাদিয়াকে ডাকতে যাব, তখনই রুমে লাইট জ্বলে উঠল। আমি সামনে তাকিয়ে অবাক হলাম। সাদিয়া দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমি ঘুরে তাকালাম সোহানকে দেখার জন্য, কিন্তু না, সোহান কোথাও নাই। আমি সাদিয়াকে প্রশ্ন করলাম, সোহান কোথায় সাদিয়া? সোহান তো নেই রাজ এখানে। সোহান এখানে নেই মানে? আর তুমি দরজা বন্ধ করলে কেন? আবিরকে চিনো? আবির আমাকে পাঠিয়েছে, তোমাকে মিথ্যে বলে এখানে নিয়ে আসলাম। এখন দেখো কি করি। বলেই সাদিয়া চেঁচাতে চেঁচাতে লাগলো, বাঁচাও কেউ, রাজ আমার ক্ষতি করো না। ইত্যাদি ইত্যাদি বলে। আমি সাদিয়ার এমন বিহেভে স্তব্ধ হয়ে গেলাম। তখনই আমার মনে তিশা তো মাঠে বসে আছে, আর মাঠ থেকে এই চিৎকার শোনা যাবে। আমি তাড়াতাড়ি করে বের হতে গেলাম, কিন্তু সামনে সাদিয়া দাঁড়িয়ে চেঁচাচ্ছে। কেমন করে বের হব আমি? আমি যখনই সাদিয়াকে সরিয়ে বের হতে গেলাম, তখনই সাদিয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি একটা সিটের কর্নারে গিয়ে পড়লাম। আমার ব্যাগটা একটু দূরে গিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা কিছু একটার সাথে আটকে গেছে। অনেক চেষ্টা করেও বের করতে পারছি না। তখনই আমার নজর পড়ল আমার হাতে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আমি কপালে হাত দিলাম। হ্যাঁ,
আমার কপালটা একটু কেটে গেছে। আমি অনেক কষ্ট করে যখনই পাটা বের করে কোনো রকম উঠে দাঁড়ালাম, ততক্ষণে সবাই এসে গেছে। সাদিয়া তিশাকে ধরে কান্না করছে আর বলছে, আমি আসতে চাইনি রাজ, জোর করে নিয়ে আসছে। ও বলছে আমাকে কিছু নোটস দিবে, তাই আসছি। কিন্তু জানতাম না রাজ আমার সাথে এমনটা করবে। আমি ওকে বিশ্বাস করেছিলাম। তিশা, আমি রাজকে আঘাত না করলে আজ অনেক বড় ক্ষতি করে ফেলতো। তোকে অনেক ধন্যবাদ তিশা, ঠিক মতো এসে আমাকে বাঁচিয়ে দিলি। সাদিয়া নিজেকে দুটো হাত দিয়ে ঢেকে রাখছে আর কান্না করে। এক এক করে সব মিথ্যা বলে যাচ্ছে। তিশা সাদিয়াকে আমার সামনে এসে দাঁড়ালো। আমার চোখের দিকে তিশা তাকিয়ে আছে, ওর চোখে জল গড়িয়ে পড়ছে। আমি কিছু বলতে যাব, তিশা তখনই আমাকে একটা থাপ্পড় মারলো আর বলল, লজ্জা করে না বউ রেখে অন্য মেয়েকে নির্জন জায়গায় ডেকে এনেছি? এই আমাদের ভালোবাসার মূল্য তোর কাছে? এই প্রতিদান আমার ভালোবাসার? কি দোষ ছিল আমার? কিসের কমতি ছিল? আমি তোকে কখনো দূরে সরিয়ে দিতাম? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার স্বামী। তুই একটা খারাপ লোক। ভুল করেছিলাম আমি তোকে ভালোবেসে, তার চেয়ে বড় ভুল করেছিলাম তোকে বিয়ে করে। তিশা আমি কিছু করিনি, আমাকে কেউ ফাঁসিয়েছে, বিশ্বাস করো। বিশ্বাস করব? আবারও? নিজের চোখের সামনে এত কিছু দেখেও কেমন করে করব? বিশ্বাস আমার শেষ হয়ে গেছে। আমাকে একটাবার বিশ্বাস করো, আমার কথাটা একবার শোনো, আমি কিছু করিনি। বাহ বাহ, কি অভিনেতা! তাহলে এই ওড়নাটা এখানে আসলো কেমন করে? আমার কাছে পড়ে থাকা সাদিয়ার ওড়নার দিকে ইশারা করে বলল, তোর কপাল ফেটে রক্ত বের হলো কেমন করে? এ সব কিছু মিথ্যে। তিশা আমি কিছু করিনি, কেন বুঝতে পারছো না? আমি আর বুঝতে চাই না, তোর এই মুখ আমি আর দেখতে চাই না। বলেই সাদিয়ার ওড়নাটা নিয়ে তিশা চলে গেল। একটু পর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না, সব ছিল আবিরের সাজানো নাটক। আমাকে ফাঁসিয়ে দিল। আবির ঠিক আজ আমাকে তিশার থেকে সরিয়ে দিল। আমাকে শুধু চাচা ছাড়া আর কেউ বিশ্বাস করতে পারল না। অনেক চেষ্টা করেও চাচা আমাকে বার করতে পারল না, কারণ তিশা নিজে সাক্ষ্য দিল আমি সাদিয়ার ক্ষতি করতে চাইছি। আমার 6 মাসের জেল হয়ে গেল। বাকিটা আপনারা জানেনই। বলতে বলতে রাজের দু চোখ জুড়ে ঘুম নেমে আসলো। সকালে রাজ উঠে অফিসে চলে গেল। আজকাল রাজ তিশার সামনে কম যায়, তাই তিশাও আর বেশি রাগে না। রাজ একদিন অফিস থেকে ফিরে খুব অবাক হলো। তিশা আবিরের সাথে বসে হাসাহাসি করছে। আজ রাজের খুব রাগ হলো, কিন্তু চুপ করে থাকলো। একটু পর তিশা রুমে আসলো। তুমি আবিরের সাথে বসে হাসাহাসি করছিলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই করছি, এর জন্য কারো কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না। তিশার কথাগুলো শুনে আজ আমার খুব রাগ হলো। কারো কাছে মানে? আমি তোমার বর, তাই আমি নিষেধ করছি, সো তুমি আবিরের সাথে কথা বলবা না, ব্যাস। তোকে আমি বর হিসাবে মানি না, আর কখনো মানবও না। তিশার কথা শুনে আজ আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই ঠাস ঠাস করে দিলাম দুটো থাপ্পড়। তিশা কান্না করতে লাগলো আর বলল, ছোট লোকের বাচ্চা, আজই এই বাসা থেকে বের হবি, তোর জায়গা এখানে নেই। আর একবার ছোট লোকের বাচ্চা বললে খবর আছে। শয়তান মেয়ে, লজ্জা করে না নিজের বর রেখে অন্য ছেলের সাথে হাসাহাসি করতে? আমি কি এমন করছি সারাক্ষণ বকা দিয়ে যাস? এবার থেকে আমিও ছাড়বো না। ওই আবিরের সাথে তোকে দেখলে খবর আছে। আমার অনেক রাগ হয়েছিল, তাই একদমই সবগুলো কথা বলে ফেললাম। তখনও তিশা কান্না করছিল। আমি দরজার দিকে তাকিয়ে অবাক হলাম। চাচিমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। জানি না রাগের মাথায় কি বলে ফেললাম। চাচিমা এসে আমাকে থাপ্পড় মারলো। বেরিয়ে যা আমার বাসা থেকে, এ বাসায় তোর জায়গা নেই। অনেক জ্বালিয়েছিস, এবার দূর হ। আমার মেয়ের নামে বদনাম করিস তাই না? আবার আমার মেয়ের গায়ে হাত তুলেছিস। তোকে জেলে পচিয়ে মারার দরকার ছিল। ছোটবেলা থেকে খাইয়ে পড়ে এত বড় করেছিলাম এর জন্যই, তাই না? যেদিন মা বাবা মারা গিয়েছিল কোথাও তো জায়গা পাসনি। আজ আমি জায়গা দিয়েছি বলে এত কিছু করছিস। বেরিয়ে যা আমার বাসা থেকে, এখনই বেরিয়ে যা। তোর মতো ছেলের কোনো জায়গা নেই। চাচিমা কথাগুলো বলেই আমার কাপড় একটা ব্যাগে ভরে আমার মুখের উপর ছুঁড়ে মারল। আজ আমারও খুব রাগ হলো, আর এত অবহেলা বকা সহ্য করতে পারছি না, তাই ব্যাগটা কাঁধে নিলাম। চাচিমা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল।
তারপর আমার মুখের উপর চাচিমা দরজা বন্ধ করে দিল। আমি কেন জানি আর সহ্য করতে পারছি না। অনেক প্রতিবাদ করতে ইচ্ছে করছে। না, আমি আর শহরে থাকবো না, চলে যাব গ্রামে। বাসার সামনে 10 মিনিট দাঁড়িয়ে থেকে রওনা দিলাম বাস স্টপের দিকে। রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, আমি তো এতিম, আর এতিম হয়েও অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি। এখানে থেকে আর লাভ নেই। হয়তো চাচা এসেও একই ব্যবহার করবে, কারণ তার গায়ে হাত উঠিয়েছি, মিথ্যে বদনাম দিয়েছি। কম কি করেছি নাকি? যাই হোক, বাস স্টপে এসে গেলাম। টিকিট কেটে ওয়েট করতে থাকলাম বাসের জন্য। আর ভাবতে লাগলাম, চাচা মনে হয় ফোন দিবে বাসায় ফেরার জন্য। কিন্তু তাও ভুল হলো, আমার বাস এসে গেল। যাত্রা শুরু করলাম গ্রামে। রাতে তিশার বাবা এসে সব কিছু শুনে কিছুই বললেন না। তখনও তিশার মা অনর্গল বকে যাচ্ছে রাজকে। তিশার বাবা ছাদে গিয়ে দেখল তিশা মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। উনি তিশার পাশে দাঁড়ালো আর রাজকে ফোন দিল। ততক্ষণে রাজ ফোন বন্ধ করে দিয়েছে, ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তিশা যেন মন মরা হয়ে কি ভাবছে, যা তিশার বাবা ঠিক বুঝতে পারছে। ওর বাবার ডাকে তিশা বাস্তবে ফিরল। তিশা, তোকে কিছু কথা বলতে চাই। বলো বাবা, কি কথা? তুই রাজকে ভুল বুঝেছিস মা। ও নির্দোষ, কিছু করেনি। বাবা, তুমি কাকে নির্দোষ বলছো বলো তো? ওই দিন সাদিয়ার সাথে যা কিছু হয়েছে সব সাজানো নাটক ছিল। আবিরের কথাই সাদিয়া রাজকে ফাঁসিয়েছে, তোর কাছ থেকে রাজকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু কেন? আবির এমন কেন করবে? কারণ আবির তোকে ভালোবাসে। তুমি সব জানলে কেমন করে? রাজ বলেছে তুই খুব কষ্ট দিয়ে ফেললি রাজকে। ছেলেটার কেউ নেই রে মা, তুই ছাড়া। কোথায় গেল এখন কে জানে, ফোনটাও অফ দেখাচ্ছে। বলেই তিশার বাবা চলে গেল। কথাগুলো শুনে তিশার চোখ দিয়ে পানি পড়ছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তিশা। কি বলবে, কত খারাপ করেছে রাজের সাথে। তিশা দৌড়ে রুমে গেল আর রাজকে কল দিল। এবার রাজের ফোনে রিং হচ্ছে। তিশা একটু হেসে দিল, মনে মনে ভাবতে লাগলো রাজ কোথাও যায়নি। পর মুহূর্তে তিশার মুখটা মলিন হয়ে গেল, কারণ রাজ ফোন কেটে দিল। তিশা আবারও ফোন দিল, এখন ফোন সুইচ অফ দেখাচ্ছে। সারা রাত তিশা ট্রাই করে গেল, কিন্তু রাজের ফোন বারবার অফ দেখাচ্ছে। তিশা বুঝতে পারল রাজ আজ অনেক বেশি কষ্ট পেয়েছে। কিন্তু আবির এসব করেছে জানতে পারলে রাজের সাথে তিশা কখনো এমনটা করতো না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। রাজের ঘুম ভাঙল একটা লোকের ডাকে। রাজ হুড়মুড়িয়ে উঠল। বাস থেমে অটো করে চলে আসলো গ্রামে। বাড়িতে ঢুকতেই রাজের ছোট চাচিমা বলে উঠল, কি রে রাজ, তুই এত সকাল সকাল আসলি যে? রাজ কিছুই না বলে ছোট চাচাতো ভাই আরমানের রুমের দিকে পা বাড়ালো। পিছন থেকে চাচিমা আবারও বলে উঠল, কি রে, তিশা কোথায়? তিশাকে নিয়ে আসলি না? রাজ এবারও চুপ করে রইল। রুমে ঢুকতেই আরমান যেন চমকে উঠল, আরে রাজ ভাইয়া যে, কখন আসলে? রাজ কোনো উত্তর না দিয়ে ব্যাগ রেখে বিছানায় শুয়ে পড়ল। আরমান পড়ার টেবিল থেকে উঠে এসে বলল, ভাইয়া তিশা আপু আসছে নাকি? রাজ এবার আরমানের দিকে একটু রাগি মুডে তাকালো। আরমান আর কিছু না বলেই চলে গেল। ছোট চাচিমা আর আরমান বুঝতে পারল কিছু একটু তো হয়েছে। আরমান চুপ করে তিশাকে ফোন দিল। হ্যালো তিশা আপু। বলো আরমান। আপু বাসায় কি কিছু হয়েছে? রাজ ভাইয়া আসলো এখন, কিন্তু কারোর সাথে কথা বলছে না। রাজ গ্রামে গেছে? হ্যাঁ তো, একটু আগে আসলো। আপু কিছু হয়েছে? অনেক কিছু। কি হয়েছে আপু বলো। তারপর তিশা আরমানকে সব কিছু বলল। আপু চিন্তা করো না, ভাইয়া ঠিক চলে যাবে। আমি আম্মুকে বলি তাহলে, রাখি তাহলে। আরমান ফোন রেখে ওর আম্মুকে সব কিছু বলল। তাহলে রাজকে কিছু বলিস না আরমান, ও চুপ করেই থাক। তিশা দৌড়ে গিয়ে ওর বাবাকে বলল, আব্বু রাজ গ্রামে গেছে। ও গ্রামে চলে গেছে, তাহলে চিন্তা করিস না, চলে আসবে। কিন্তু তিশা কিছুতেই শান্তি পাচ্ছে না। আব্বু চলো গ্রামে গিয়ে রাজকে নিয়ে আসি। আমি অনেক অন্যায় করেছি, প্লিজ আব্বু চলো। দরকার হলে আমি যাব, তুই রেস্ট কর, একদম টেনশন করবি না, তোর শরীরটা ভালো না। বাবার কথা শুনে কিছুটা শান্তি পেলেও মুহূর্তেই মন খারাপ করে ফেলল। কত বকা দিয়েছি রাজকে, নিজের সন্তানকেও বকা দিয়েছি আমি। আমি কত নিষ্ঠুর হয়েছি। তিশা ওর পেটে হাত দিয়ে বলল, মাফ করে দিস আব্বুটা, তোর পচা আম্মুটাকে। রাজ একটু ঘুমানোর পর
উঠেই চাচিকে বলল, ছোট মা অনেক ক্ষুধা পাইছে, খেতে দাও তো। তুই রুমে গিয়ে বস, আমি নিয়ে আসছি। না ছোট মা, রান্না করেই বসে খাবো। এখানে বসে খাবি? তুই রুমে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। এতিমের আবার টেবিলে খাবার? দাও তো। বলেই রাজ নিচে বসে পড়ল। ওর ছোট মা এতিম কথাটা শুনে এক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। তারপর বলল, তুই এতিম কে বলেছে রাজ? আমরা কি মারা গেছি? খেতে দাও তো। এতিমকে এতিম বলবে না তো কি বলবে? আর এতিম শুনতে খারাপ লাগে না, বরং ভালোই লাগে। শুনতে শুনতে এতিম শব্দটাই ভালো লাগে। রাজ খাবার খেয়ে বেরিয়ে গেল। গ্রামের ছোটোখাটো বাজারে গিয়ে ওর ছোটবেলার বন্ধু সজীবের সাথে দেখা করলো। আমাকে কোনো একটা কাজ দিবি সজীব, যে কোনো ধরনের কাজ হলেই চলবে। তোর মাথা খারাপ নাকি? এত পড়াশোনা করছস, এখন এই সব কাজ করবি? তোর করার মতো কাজ এখানে নাই। তুই যে কাজ করিস তাই করব আমি, প্লিজ না করিস না। আমি ট্রাক থেকে মাল নামাই, তুই পারবি নাকি? আমি পারবো, তুই আমাকে কাজটার ব্যবস্থা করে দে। আমি তোর কাছে এইটুকু চাইছি, এই এতিমকে একটু সাহায্য কর। রাজ, তোর মাথা ঠিক আছে তো? আর কি হচ্ছে বলতো? সব শুনলে কাজ দিবি তো? দিব, আগে বল। শোন তাহলে। তারপর রাজ সজীবকে সব কিছু বলল। সজীব কি বলবে বুঝতে পারছে না। রাজের জোরাজোরিতে কাজে নিল। রাজ আজ প্রথম অনেক কষ্টের কাজ করছে। সজীব ওকে বারবার না করছে, কিন্তু রাজ আর কারো বোঝা হয়ে থাকতে চায় না। সারাদিন কাজ করে রাজ 500 টাকা পাইল। তা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। রাজের ছোট বা সারাদিন রাজকে খুঁজেছে। সন্ধ্যায় বাড়িতে ফিরলে তিনি খুব অবাক হলেন। রাজের গা ভর্তি ময়লা। রাজ, তোর এ অবস্থা কেন? সারাদিন কোথায় ছিলি তুই? আমি কাজে গিয়েছিলাম সজীবের সাথে। এই নাও টাকা। রাজ ওর ছোট মার হাতে টাকাগুলো গুজে দিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে এসে রাজ শুয়ে আছে। এমন সময় ছোট মা এসে বলল, রাজ, তুই এমন কাজ কেন করতে গেলি? আমরা কি বলেছি তোকে কাজ করতে যেতে? রাজ হাউমাউ করে কেঁদে উঠল। ছোট মা, এ পৃথিবীতে আমার কেউ নেই, খুব এতিম আমি। আর এতিমদেরকে কেউ ভালোবাসতে পারে না। সবাই বুকে তুলে নিলেও আবার অবহেলা করে দূরে সরিয়ে দেয়। জানো ছোট মা, আমি যে এতিম, তিশার যোগ্য নই তা ভুলেই গেছিলাম। আমি স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছিলাম। জানো, কালকে চাচিমা সব মনে করিয়ে দিয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, টাকা পয়সা খরচ করিয়ে বড় করেছে। ছোট মা, আমি এখানে থাকবো, কিন্তু টাকা রোজগার করে তোমাদেরকে দিব। আর যদি বাধা দাও তো আমি এখান থেকেও অনেক দূরে চলে যাব। প্লিজ ছোট মা, এতিমটাকে দূরে সরিয়ে দিও না। রাজ আস্তে আস্তে ওর ছোট মার কোলে মাথা রেখে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। তিশাও আজ ভালো নেই, ঠিক মতো খাওয়া করে না, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে। এটা দেখে তিশার বাবা ছুটে চললেন গ্রামে। তিশা রাতে রাজের ছবিটা দেখছে আর কান্না করছে। রাজ, তুমি আমাকে অনেক ঘৃণা করো তাই না? করবেই তো। একজন স্ত্রী হয়ে আমি তোমাকে ভালোবাসতে পারিনি, খালি অবহেলা করেছি। সব সময় ছোট লোকের বাচ্চা বলে ডেকেছি। আমি তোমার কাছে কখনো গিয়ে দাঁড়াতে পারবো না। কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো? আমি যে অনেক অন্যায় করেছি। আমি তোমাকে অনেক দূর থেকেই ভালোবাসবো। তোমাকে ফিরে আসতেই হবে। আমি আর তোমার সন্তানের জন্য হলেও আসতেই হবে। কতদিন ফোন বন্ধ করে রাখবে বলো? আসতেই হবে। পাশ থেকে তিশার মা এসে বলল, তুই এভাবে কান্না করলে চলবে বল? বাচ্চাটার ক্ষতি হবে। এবার তো কিছু খেয়ে নে, তোর বাবা গ্রামে গেছেন, রাজ ঠিক চলে আসবে। তিশা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিশা সেই বিকেলে একটু ছাদে উঠেছে, তখনই আবির আসলো আর গিয়ে দাঁড়ালো তিশার পাশে। তিশা আবিরকে দেখেই রাগে ফুলতে লাগলো। তুই এখানে এসেছিস কেন শয়তান? তুই আমার সবকিছু শেষ করে দিয়ে এখন কেন আসছিস? তোকে মেরে ফেললেও আমার প্রতিশোধ নেওয়া শেষ হবে না। আবির তিশার কথা শুনে হাসতে লাগলো। তিশা আবিরের হাসি শুনে অবাক হলো। সে সুযোগ আর হবে তিশা বেবি? আগে তোমার পেটের বাচ্চাটাকে শেষ করব, তারপর ওই রাজকে। কথা হলো, আমি তোমাকে চাই। এটা তো দুঃস্বপ্ন, কখনো পূরণ হবে না। তুই আমার মনের রাজের জন্য একটু একটু ঘৃণা সৃষ্টি করেছিস। বলেই তিশা পাশ থেকে একটা লাঠি নিয়ে যখন আবিরকে আঘাত করতে গেল, আবির তিশাকে ধরে ফেলল। তিশার মুখে একটা রুমাল চেপে ধরল। তিশা মুহূর্তেই ঘুমিয়ে গেল। আবির গাড়িতে করে তিশাকে নিয়ে চলে গেল তার বিশাল বড় বাংলোতে।
তিশাকে নিয়ে একটা রুমে রাখা হলো। তিশা যখন চোখ খুলল তখন দেখলো কোন একটা অন্ধকার রুমে আছে। অনেক পানির পিপাসা পেয়েছে। একটু পরে দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করলো। তিশা স্পষ্ট দেখতে পেল এটা আবির। হাই তিশা বেবি, কেমন আছো তুমি? আবির, আবির আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও, আমার বাবুটা অনেক ছটফট করছে, আবির প্লিজ। তিশার বাবা গ্রামে গিয়ে রাজকে অনেক বোঝালো, কিন্তু রাজ আসতে রাজি নয়। রাজের কান্না সহ্য করতে না পেরে তিশার বাবা ফিরে চলল। পিছন থেকে রাজ বলে উঠল, চাচা একটা কথা ছিল। বল, কি কথা? আমার সন্তানকে দেখে রেখো। আমি কোনোদিন তিশার সামনে গিয়ে দাঁড়াবো না। তুমি তিশাকে দেখে রেখো। তিশার বাবা আর কিছু বলতে পারলো না। বলবে বা কি করে? তিশা তো রাজকে কম কষ্ট দেয়নি, তবুও বলে গেল। তিশা অনেক কান্না করে, পারলে চলে আসিস। তিশা এভাবে ডিপ্রেশনে থাকলে তোদের সন্তানেরই ক্ষতি হবে। রাগ আর অভিমান কমলে চলে আসিস। তোর জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। যখনই তিশার বাবা চলে আসবে তখনই তার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওই পাশ থেকে তিশার মা কান্না করতে করতে বলল, তিশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসায় তো ছিল, এখন নেই। পুরো বাসা খুঁজেছি, কোথাও নেই। তিশার বাবা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসলেন। রাজ রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, তিশার কিছু হলো না তো। রাজ ওর ফোনটা অন করলো, সাথে সাথে অনেকগুলো এসএমএস আসলো। রাজ এসএমএসগুলো পড়ে কান্না করে দিল। প্রতিটা এসএমএস পাঠিয়েছে তিশা। রাজের কেমন জানি খারাপ লাগছে, তাই এসএমএসগুলো না পড়েই ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। রাতে তিশা খিদের জ্বালায় ছটফট করছে। আবির রুমে ঢুকে তিশার হাতে খাবার দিলেই তিশা খেয়ে নিল। আবির আমাকে ছেড়ে দাও প্লিজ। সেটা কি করে হয় তিশা বেবি? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো ডার্লিং। শয়তান, তুই জানোস না বিবাহিত, আমি অন্তঃসত্ত্বা, তারপর কেন এমন করছিস? কালকের মধ্যে তোমার এই সন্তান পৃথিবীতে আসবে, বাট মৃত। আর এই অগ্রিম খবর সবার আগে জানবে তোমার বর রাজকে। বলেই আবির তিশাকে একটা থাপ্পড় মারল আর বলল, তোর অবস্থা এমন করব যা দেখে তোর বাবা চিন্তা করতে পারবে না আবির কতটা খারাপ। তোর বাবা আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে, তার মাসুল এখনই তুই দিবি। বলেই আবির চলে আসলো। তিশা আবিরের কথা বুঝতে পারছে না, ওর বাবা আবিরের সাথে কিসের প্রতারণা করেছে যার জন্য আবির আমার সন্তানকে মেরে ফেলতে চায়। তিশা আস্তে আস্তে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। না, আমাকে সুস্থ থাকতে হবে আমার সন্তানের জন্য। তিশার বাবা বাসায় ফিরে অনেক জায়গায় খুঁজলো, থানায় গিয়ে পুলিশকেও জানালো, আবিরের খোঁজ নিল। যতদূর সম্ভব জানতে পারলো আবির দেশে নেই, চলে গেছে 10 দিন আগে। তিশার বাবা ভাবতে পারছেন না আমার মেয়ের তাহলে কি হলো। রাজকে সব ফোন করে জানালো। রাজ চুপ করে থেকে ফোনটা রেখে আবার ঘুমিয়ে গেল। রাতে তিশা বাংলোর পিছনে দরজা দিয়ে পালালো। অনেকটা পথ তিশা পাড়ি দিয়েছে। তিশা আচমকা হেসে দিল। আবির আমার সন্তানের কিছুই করতে পারবে না, কিন্তু তিশা আর হাঁটতে পারছে না। পাগুলো অবশ হয়ে গেল, তাই একটা গাছের নিচে বসে ঘুমিয়ে গেল। যখন তিশার ঘুম ভাঙলো, তিশা আবিরের সেই বাংলোতে। ওয়েলকাম মাই সুইট হার্ট, সুপ্রভাত তিশা বেবি। তিশা বুঝতে পারছে না এখানে আসলো কি করে। তুমি কেমন করে ভাবলে পালিয়ে যাবে আমার কাছ থেকে? এত সোজা না তিশা, তুমি কখন আমার কাছ থেকে ছাড়া পাবে না। খেয়ে নাও, আজই তোমার সন্তানের শেষ দিন। বলেই আবির চলে গেল। তিশা আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ, তুমি আমার সন্তানকে বাঁচাও, একবার রাজের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। রাত সকালে উঠে কাজে চলে গেল, কিন্তু আজ রাজ কাজে তেমন মন বসাতে পারছে না, কেমন জানি করছে। যা লক্ষ্য করেছে সজীব। কিরে রাজ, কিছু হয়েছে? না রে, বলেই রাজ কাজ করতে লাগলো। হঠাৎ করে রাজের ফোনে একটা এসএমএস আসলো। রাজ এসএমএসটা দেখে থমকে গেল। নাম্বারটা আবিরের, আর এসএমএসটা হলো, রাজ তোর তিশা এখন আমার কাছে, আর তোর সন্তানেরও শেষ সময়, পারলে ঢাকায় চলে আয়। রাজ বুঝতে পারল তিশাকে পাওয়া যাচ্ছে না, এটা সত্যি। এতদিন ভেবেছিল রাজ হয়তো আমি যাতে ফিরে যাই তাই এসব বলছে। রাজ তাড়াতাড়ি করে আবিরের নাম্বারে কল দিল। সাথে সাথে আবির রিসিভ করলো আর বলল, মিস্টার রাজ, আপনি ঢাকায় আসেন, পরে কথা হবে। বলেই আবির ফোনটা কেটে দিল। রাজ কিচ্ছু বলার সুযোগ না পেয়ে আবার কল দিল, কিন্তু ওই পাশ থেকে বলছে,
আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ হচ্ছে না। রাজ ঠাস করে পড়ল। কাজের ফাঁকে যা লক্ষ্য করলো সজীব। কি রাজ, কি হয়েছে? রাজ সজীবকে সব কিছু বলল। তুই আজই ঢাকায় যা ভাই, তিশাকে বাঁচা। তোর সন্তানকে বাঁচাবি তো নাকি? রাজ তাড়াতাড়ি বাড়িতে ময়লা কাপড় ছেড়ে রেডি হয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে থেকেও রাজ অনেকবার কল দিল আবিরকে, কিন্তু এখনও একই কথা বলছে। তিশা ভয় কান্না করছে। আবির বলেছে ও আমার সন্তানকে মেরে ফেলবে। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার সন্তানকে বাঁচাও। এমন সময় আবির আসলো আর বলল, ভেবেছিলাম তোমার সন্তানকে আজকেই মেরে ফেলবো, কিন্তু না, তোমার বর আসছে ঢাকায়। আমার পাওনা টাকা আদায় করে তোকে এমন শাস্তি দিব তিশা, তুই ভাবতেও পারবি না। বলেই তিশাকে আবির আরেকটা থাপ্পড় মারল। তিশা কান্না করতে করতে বলল, আমার সাথে তোর কিসের এত শত্রুতা বল? কেন এমন করছিস? শত্রুতা তোর সাথে নয়, তোর বাবার সাথে। উনি আমাকে ঠকিয়েছেন, আমার সাথে বিজনেস করে টাকা মেরে দিয়েছে। আমিও টাকা আদায় করেই ছাড়বো, না হলে তোকে শেষ করে ফেলবো। বলেছিল তোকে আমার সাথে বিয়ে দিবে, সেখানেও ঠকিয়েছে। কি ভেবেছে তোর বাবা আমি কাউকে ছাড়বো না? বলে আবির টেবিলে ঘুষি মারল। তিশা কান্না করছে আর বলছে, আব্বু এতটা নিচে নেমে গেছে? কেন এমন বেইমানি করলো আব্বু? রাত 10টায় বাসায় পৌঁছালো। তিশার বাবা মা রাজকে দেখে অবাক। চাচিবা কান্না করে বলে উঠল, সত্যি তুই অনেক বেইমান। একটু কথা বলেছি তাই এভাবে চলে গেলি? আমায় ক্ষমা করে দিস বাবা। চাচিমা তুমি এসব কি বলছো? ঠিকই, তুই আমার মেয়েকে এনে দে। 3 দিন হলো তিশার কোনো খোঁজ নেই। তিশা আবিরের কাছে। কথাটা শুনে সবাই চমকে উঠল। রাজ ওর চাচা চাচি মাকে সব কিছু খুলে বলল। তখনই রাজের ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই আবির বলতে লাগলো, রাজ, কালকে সকাল 10টার মধ্যে 5 লক্ষ টাকা নিয়ে আমার সাথে দেখা করবি আর তিশাকে নিয়ে যাবি, না হলে তোর সন্তান খতম। এ আবির, তোর কিসের এত জেদ বলতো? কেন এমন করছিস? তোর শ্বশুর আমার টাকাগুলো অনায়াসে মেরে দিয়েছে, সেই 5 লক্ষ টাকা আমি ফেরত চাই। আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, চলে আসবি সকাল 10টা। আবির ফোন কাটার পর রাজ ওর চাচাকে জিজ্ঞেস করলো, কিসের টাকা আপনার কাছে যা আবির চাচ্ছে? 5 লক্ষ টাকা দিলেই ও তিশাকে ছেড়ে দিবে বলছে। আমি আর আবির একসাথে বিজনেস শুরু করছিলাম। ওর কাছ থেকে আমি অনেক টাকা মেরে দিয়েছি, যার জন্য ও আমার পরিবারের একের পর এক ঝামেলা লাগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি টাকা দিব, আমার মেয়েকে ছেড়ে দিতে বলো। দেখেছ, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ তোমার জন্য আমার মেয়েটা না জানি কি হালে আছে। রাজ আর কিছু বলল না, চুপচাপ উঠে চলে গেল ওর বন্ধুদের কাছে। সোহান সহ সবার সাথে দেখা করে একটা প্ল্যান করলো কেমন করে তিশাকে বের করা যায়। শোন, আবিরকে তুই এখন কল দিবি আর বলবি আমি তিশার সাথে কথা বলবো। তো তিশাকে দিবে। আমরা ওর নাম্বার ট্যাগ করে লোকেশন ঠিক করে নিব। সো কালকে তুই যখন আবিরের সাথে দেখা করবি, ওই লোকেশন অনুযায়ী আমরা সেখানে গিয়ে তিশাকে নিয়ে আসব। কারণ আবির তিশাকে নিয়ে তোর সাথে দেখা করবে না, এটা কনফার্ম। পরেরটা পরে দেখা যাবে। সোহানের কথার সাথে সাথে সবাই একমত হলো। রাজ আবিরকে কল দিয়ে তিশার সাথে কথা বলতে চাইলো। আবির তিশাকে ফোন দিতেই তিশা কান্না করে বলতে লাগলো, রাজ প্লিজ আমাকে নিয়ে যাও, আমার জন্য না হলেও আমাদের সন্তানের। বলতেই আবির ফোনটা নিয়ে নিল আর বলল, ঠিক মতো চলে আসবি। কোনো পুলিশ বা চালাকি যদি করিস তো দেখবি আমি কত খারাপ হই। রাজ ওকে বলে রেখে দিল। সোহান ইশারা দিয়ে জানালো কাজ হয়েছে। পরের দিন সকাল 10টায় রাজ একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আবিরের জন্য। একটু পর একটা কালো গাড়ি করে আবির আসলো। আবিরকে দেখেই রাজ বলল, তিশা কোথায়? আরে আছে, আগে তোর টাকাগুলো দে। রাজ আবিরের কথা শুনে মুচকি হাসতে লাগলো। রাজের ফোনে একটা SMS আসলো। সোহান লিখেছে, ভাই তিশাকে পেয়ে গেছি, ওকে নিয়ে বাসায় যাচ্ছি, তুই শালাকে সাইজ কর। রাজ জোরে জোরে হাসতে লাগলো। তখন আবির বলল, হাসছিস কেন? সাথে সাথে পুলিশ এসে আবিরকে ধরে ফেললো। তখনই আবির বলল, রাজ, ভুলে যাস না তিশা কিন্তু আমার কাছে। রাজ বলতে লাগলো, তুই এখানে আসার সাথে সাথে আমার বন্ধুরা তিশাকে বাড়ি নিয়ে চলে গেছে। তিশা এখন ওর বাবা মার কাছে। আবির রাজের কথা শুনে রাগে কটমট করতে লাগলো। পুলিশ আবিরকে নিয়ে যাওয়ার সময় আবির আবারও বলল,
দেখে নিব তোকে রাজ, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। আর তখন আমার সাথে করা চিটিংবাজির পুরো প্রতিশোধ নিব। দেখব তখন তিশা তোকে কি করে বাঁচায় আর তুই কি করে নিজের বউকে বাঁচিয়ে নিস। পুলিশ টানতে টানতে আবিরকে নিয়ে গেল। রাজ আবিরের কথাগুলো শুনে মুচকি হাসছিল আর বলল, আরে জানা বাবা, যখন সময় আসবে তখন দেখা যাবে। তখনই রাজের বন্ধুরা আসলো আর বলল, দোষ, তিশা ভাবি একদম ঠিক আছে, তুই কোনো চিন্তাই করিস না তো। কিন্তু দোষ, আমাদের একটা আবদার তোকে রাখতেই হবে। কি আবদার বল? আমি অবশ্যই রাখার জন্য চেষ্টা করব। তোরা আমাকে হেল্প করলি। বেশি কিছু না দোষ, শুধু আমাদেরকে তোর বাড়িতে একদিন খাওয়াতে হবে, তাও আবার তিশা ভাবির হাতের রান্না, তাহলেই হবে। ওই শালা, তুই খালি খাই খাই করিস কেন? আরে বুঝতে পারছিস না, এতে দুটো উপকার হবে। কি উপকার হবে শুনি? তিশা ভাবি তো তোর সাথে রাগ করে আছে, আমাদেরকে দাওয়াত করে খাওয়ালে দুজনের মান অভিমানটাও কমবে। এই তোর বুদ্ধি আছে বটে, মানতে হবে। ওকে একদিন আমার বাড়িতে দাওয়াত দিব। রাজ আর তার সব বন্ধুরা মিলে হাসাহাসি করছিল। ঠিক তখনই রাজের ফোনটা বেজে উঠল। রাজ ফোনটা হাতে নিয়ে দেখে চাচার ফোন। রিসিভ করা মাত্রই ওই পাশ থেকে চাচা বলে উঠল, রাজ তুই কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়, আমরা তিশাকে নিয়ে হাসপাতালে আসছি। চাচা, তিশা ঠিক আছে তো? আগে তো আসবি। চাচা, আসতেছি। রাজ ওর বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে গেল। তিশার বাবা মা ওটির সামনে ওয়েট করছে। চাচা, তিশা ঠিক আছে তো? তখনই ভিতর থেকে নার্স বেরিয়ে আসলো। মিস্টার রাজ, আপনার জন্য গুড নিউজ আছে, আপনার মেয়ে হয়েছে। রাজের মুখে মুচকি হাসি ফুটে উঠল। রাজের বন্ধুরা বলল, তোকে তো আজকে ডাবল মিষ্টি খাওয়াতেই হবে, তা না হলে তোকে আর ছাড়ছি না। রাজ ভিতরে গিয়ে দেখলো তিশা শুয়ে আছে। রাজ যখনই ওর মেয়েটিকে তুলে কোলে নিবে তখনই তিশা বলে উঠল, ওই, তুই আমার মেয়েকে কোলে নিবি না, ও শুধু আমার মেয়ে আর কারো নয়। তিশার কথাটা শুনে সবার মুখের হাসি যেন 1 মিনিটে দূর হয়ে গেল। কি বলছিস মা? তোর মেয়ের বাবা রাজ? সব কিছু তো আবিরের জন্যই হয়েছে, তারপরও রাজকে অপমান করছিস কেন? মা, তুমি এখানে কথা বলবা না। যা কিছু করার আমি করব। রাজ আমাদের বাড়িতে আর থাকতে পারবে না, ও গ্রামের বাড়ি চলে যাবে। সাথে সাথে আমিও যাব আর আমার মেয়েও। তিশা কি বলছে ঠিক কেউ বুঝে উঠতে পারছে না। রাজও আহাম্মক হয়ে দাঁড়িয়ে আছে। তিশা সবার মুখের দিকে তাকিয়ে হাসছে। সবাই ভয় পেয়ে গেল, তাই না? তখন সবাই বুঝতে পারলো তিশা সবার সাথে মজা করছে। রাজ আর তিশার মেয়েকে একে একে সবাই কোলে নিল। 3 দিন পর তিশাকে বাড়ি নিয়ে গেল। অনুষ্ঠান করে তিশা আর রাজের মেয়ের নাম রাখা হলো রোজা। ওই দিন রাজের সব বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ানো হলো। একদিন তিশার কথা শুনে রাজ খুব অবাক হলো। রাতে তিশা রাজের পায়ে পড়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও রাজ, আমি তোমাকে অনেক অপমান করেছি। রাজ তিশাকে তুলে বলল, আমার কিছুই মনে নেই। তিশা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাজ আবারও তার অফিসে জয়েন করলো। রাজ, তোমাকে একটা কথা বলি। বলো তিশা, কি বলবে? সেদিন সাদিয়া কি বলে তোমাকে ডেকে নিয়ে গেছিল? রাজ অনেকটা সময় তিশার দিকে তাকিয়ে থেকে বলল, সোহানের কথা বলে। ঠিক আছে, তুমি অফিস যাও। কিছু হয়েছে কি? হঠাৎ আজকে সাদিয়ার কথা বলছো? না, কিছু না। রাজ রোজাকে কোলে নিয়ে আদর করে অফিস চলে গেল। এইদিকে তিশা মনে মনে হাসছে। রাজকে সাদিয়ার কথা বললেই কেমন ভয় পায়। আর মাত্র 5 দিন বাকি পড়েই আসছে রাজ তিশার বিবাহবার্ষিকী। এই 5 দিন আগে থেকে রাজের সাথে আমার ঝগড়া বাঁধতে হবে, তারপর রাজকে সাডেনলি সারপ্রাইজ দিব। তিশা সবকিছু রেডি করে রাখলো। রাজ বিকেলে বাসায় ফিরল। রাজ আর তিশার ব্যবহার দেখে খুব অবাক হলো। হঠাৎ তিশা এমন করছে কেন? রাজ বুঝতে পারছে না। রাজ খাবার খেয়ে রুমে গেল। তিশা মুখটা গোমড়া করে বসে আছে। রোজা কান্না করছে। এইদিকে তিশার কোনো ভ্রুক্ষেপই নেই। কি ব্যাপার তিশা? রোজা কান্না করছে আর তুমি চুপ করে বসে আছো যে? তাতে আমার কি? তোমার মেয়ে তুমি দেখে রাখবে। আমার মেয়ে মানে? আমাদের দুজনেরই তো মেয়ে রোজা। হইছে, তুমি তোমার মেয়েকে নিয়ে আমার সামনে থেকে যাও। কি হয়েছে তিশা, বলবা তো? কেন এমন করছো? আমার খাবারটাও দিলে না। কিচ্ছু হয়নি তো। তিশা রুম থেকে চলে আসলো। আসার আগে দেখলো রাজ রোজাকে কোলে নিয়ে আনমনে কি যেন ভাবছে। তিশা একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো।
রাজ ভাবতে লাগলো তিশা এমন করছে কেন। আমাকে তিশা অবহেলা করুক তাতে কিছু যায় আসে না, কিন্তু রোজাকে অবহেলা করছে কেন। রাজ রোজাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর চাচাকে ফোন দেয়, কারণ তারা কয়েকদিনের জন্য গ্রামে গেছেন। রাজ জানে চাচারা কবে আসবে। তারপর রাত শুয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখলো তিশাও পাশ করে ঘুমিয়ে আছে। রাজ বুঝতে পারল তিশা কিছু একটা নিয়ে ক্ষেপে আছে। রাজ রোজাকে তুলে হাত মুখ ধুয়ে নিল। রোজা এখন একটু দাঁড়াতে পারে মাত্র, একটু আম্মু আর আব্বু বলতে পারে। রাজ তো অবাক। ছোট রোজা আদো আদো করে আব্বু ডাকে। তারপর রাজ তিশার কাছে রোজাকে রেখে অফিসে চলে যায়। তিশা রোজাকে খাবার খাইয়ে নেয়। তারপর ওর বান্ধবী নিহাকে ফোন দেয়। নিহাকে নিয়ে তিশা শপিং করে। আসার সময় তিশা রাস্তায় আবিরকে দেখে। আবিরকে দেখে তিশা সামান্য ভয় পায়। রাজকে আবিরের কথা বলবে ভেবে পরে আর বলে না। তিশা ওদের বিবাহ বার্ষিকী পালন করার জন্য সমস্ত আয়োজন করে নেয়, কিন্তু রাজকে কিছুই বুঝতে দেয় না। ওইদিকে রাজ ভাবতে থাকে তিশা কেন এমন করছে। রাজ বিকেলে বাসায় যায়। আজও তিশা রাজের সাথে কথা বলে না। রাজ তিশাকে জিজ্ঞাসা করে, তিশা তুমি এমন করছো কেন আমার সাথে? কি করেছি বলবা তো? রাজ অবাক হয়ে আছে তিশার কথা শুনে, কারণ রাজ অফিসে কোনো মেয়ের সাথে তেমন কথাই বলে না। তিশা তোমার কথা ভুল হচ্ছে। হয়েছে, তোমাকে আর ভালো সাজতে হবে না। রাজ ভেবে পাচ্ছে না তিশা কাকে নিয়ে সন্দেহ করছে। এইভাবেই 5 দিন কেটে গেল। তিশা ভাবছে কালকে রাজকে সারপ্রাইজ দিব। পরের দিন তিশা রাজের জন্য ওয়েট করতে লাগলো, কিন্তু রাজের ফেরার নাম নেই। রাজ তো কখনো এমন করে না। তিশা রাজকে ফোন দিল, কিন্তু ফোনটা অফ দেখালো। তিশা এবার খুব চিন্তায় পড়ে গেল। রাজ কি রাগ করলো নাকি? তিশা একের পর এক ফোন দিতেই থাকলো। তখনই কলিং বেলের আওয়াজ হলো। তিশা মুখেই আনমনে হাসি ফুটে উঠল। তিশা তাড়াতাড়ি করে দরজা খুলে দেখলো ওর বাবা মা আসছে। তিশার মুখটা ক্ষণিকের জন্য মলিন হয়ে গেল। তিশার বাবা মা রোজাকে নিয়ে কথাবার্তা বলতে লাগলো। এমন সময় তিশার ফোনটা বেজে উঠল। তিশা এবারও অনেক আগ্রহ নিয়ে ফোনটা দেখে আবারও নিরাশ হয়ে গেল, কারণ আননোন নাম্বার দেখে। অবশেষে তিশা ফোনটা রিসিভ করলো। হাই তিশা বেবি, হাউ আর ইউ? তিশার আর বুঝতে বাকি রইল না কে কথা বলছে। ওই শয়তান, তুই আমাকে ফোন দিয়েছিস কেন? কুল বেবি কুল, তোমার প্রাণের স্বামী রাজ এখন আমার কাছে, পারলে তুমি এসে নিয়ে যাও। আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। আর হ্যাঁ, পুলিশকে ফোন দিয়ে ভুল করবেন না কিন্তু। তিশা কিছু বলার আগেই আবির ফোন কেটে দিল। সাথে সাথে একটা এসএমএস আসলো, তাতেই ঠিকানা দেওয়া আছে। তিশার ওর বাবা মাকে সবটা বলল। তারপর রোজাকে ওর মায়ের কাছে রেখে রেডি হয়ে চলে গেল রাজকে বাঁচাতে। তিশা জানে আবির তিশাকে পেলে রাজকে ছেড়ে দিবে। যাওয়ার আগে তিশার বাবা পুলিশের কথা বললেন, কিন্তু তিশা না করলো। আবির তিশাকে মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে বলছিল, কিন্তু তিশা তার আগেই পৌঁছে গেল। তিশা দেখলো আবির রাজকে বেঁধে রাখছে। আবির, এবার রাজকে ছেড়ে দে, আমি এসেছি। ছাড়বো কি, তুমি নিয়ে যাবে? তিশা তুমি এখানে কেন আসছো? তিশা কোনো কথা বলছে না। তিশা তুমি চলে যাও বলছি, এই শয়তানের কাছে ধরা দিও না। আজ তোর বউকে আমি অনেক আদর করব, যার চিৎকার তুই এখান থেকে শুনতে পাবি, কিন্তু আফসোস কিছু করতে পারবি না। তিশা তুমি শুনতে পাচ্ছ ও কি বলছে? তিশা কি করবে বুঝতে পারছে না, তবে ও আজ আবিরের কাছে হার মেনে গেল। তিশা রাজকে বাঁচাতেই আবিরের দেখানো একটা রুমে গেল। পিছন থেকে তিশা রাজের চিৎকার শুনতে পাচ্ছিল, তবুও দাঁড়ানোর মতো কোনো রাস্তা পেল না। মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে এই দিনটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখছো। রাজ ভাবতে লাগলো তিশা ওই ঘর থেকে বাঁচাও বলে চিৎকার করবে, আর আমাকে এখান থেকে তা শুনতে হবে। তিশা যেই রুমটায় আছে আবির সেই রুমে গেল, আর রাজ মনে মনে আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি আমার তিশাকে বাঁচাও। ঠিক সেই সময় রাজ কান্নার আওয়াজ শুনতে পেল, তবে এটা তিশার কান্নার আওয়াজ না, এ তো আবির কান্না করছে। আবির শুধু বলছিল, ওমা বাছাও জলে গেল। রাজ কিছু বুঝতে পারছে না আবির কেন কান্না করছে। এমন সময় দেখতে পেল ওর 2 বন্ধু রাজকে পাহারা দেওয়া ছেলেগুলোকে মারছে। রাজ অবাক হয়ে শুধু দেখছে। তিশা আবিরকে লাঠি দিয়ে উদম কেলাতে কেলাতে বাইরে নিয়ে আসছে। আবির ওর 2 চোখ ধরে কান্না করছে। রাজের বন্ধুরা রাজের বাঁধন খুলে দিল আর বলল, ভাবি দিন বেশি করে।
তিশা আবিরকে অনেক মারছে, আর আবির শুধু বলছে, ও বোন ছেড়ে দাও, আমাকে পুলিশে দাও, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না। আগে বল, আমার আর রাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে কোনোদিন? না বোন, আর কোনোদিন এমন করব না। তিশা তখনও আবিরকে মারছে। রাজ গিয়ে তিশাকে থামালো। পুলিশ এসে আবির ও তার ছেলেদেরকে ধরে নিয়ে গেল। রাজ এখনো বুঝতে পারছে না তিশা আবিরকে কি করলো। ও ওইভাবে চোখ ধরে কান্না করছিল। তখনই তিশা বলল, আমি বাসা থেকে মরিচের গুঁড়ি নিয়ে আসছিলাম। আবির যখন আমাকে ধরতে গেল, আর আমি গুঁড়িগুলো ওর চোখে মারলাম, কাজ হয়ে গেল। রাজ তিশার কথা শুনে হা করে তিশার দিকে তাকিয়ে রইল। তিশা রাজের বুকটা অফ করিয়ে দিয়ে বলল, এবার বাড়ি চলেন। রাজ বাসায় গিয়ে চাচা চাচিকে দেখে বলল, তোমরা এসে গেছো? তোর কিছু হয়নি তো বাবা? রাজ হেসে দিয়ে তিশা কি আবিরকে মারছিল তা বলল। তারপর রাজ রুমে গেল। রোজা ঘুমিয়ে আছে। রোজার কপালে একটা চুমু খেলো। তখন তিশা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি ম্যারেজ ডে। রাজ সামনে ঘুরে অবাক হলো। আজ তিশা সেই শাড়ি পরছে যা একদিন তিশা রাজকে অবহেলা করে ফেলে দিয়েছিল। আর আজ যে ওদের ম্যারেজ ডে ছিল তা মনে ছিল না। তিশা এবার বলল, আমার গিফটটাও।